বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানালাম। আমাদের জানানোর পদ্ধতিটা ছিল, আমাদের নেতা ছিল কর্নেল এমআর চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, বাড়ি সিলেট রনকেলি গোলাপগঞ্জ। এটা পরে আমি আসতেছি। তার মাধ্যমে বঙ্গবন্ধুকে আমরা অবহিত করলাম যে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা যে কোনো সময় পাকিস্তানিদেরকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীন করতে পারব। তিনি কোনো অবস্থাতে আমাদের অনুমতি দেন নেই। কর্নেল এমআর চৌধুরীর নেতৃত্বে আমি সর্বপ্রথম তার সাথে মিলিত হই এবং তিনি সরাসরি আমাকে প্রস্তাব দেন যে অলি, দেশের এই অবস্থাতে কি করণীয়। আমি ওনাকে বললাম, আপনি যেটা চান আমি সেটা চাই, বাংলাদেশকে স্বাধীন করতে হবে। কারণ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে যেভাবে ঘৃণা করে, আমাদের যে সমস্ত ন্যায্য পাওনা, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সব জায়গায় বৈষম্য। সামরিক বাহিনীতে আমাদের 5 থেকে 7% উপরে সদস্য ছিল না। সিভিল সার্ভিসে অনুরূপ 3 থেকে 5% উপরে আমাদের প্রতিনিধি ছিল না। অর্থনৈতিকভাবে একটা বৈষম্য ছিল, কালচারাল বৈষম্য ছিল। এবং রাজধানী ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডিতে হওয়ার কারণে বাংলাদেশের লোকের পক্ষে কোনো দেশে যাওয়ার জন্য ভিসা নেওয়াটাও সম্ভব ছিল না। সকল দিক থেকে আমাদের লোকগুলি বঞ্চিত ছিল এবং আমাদের লোকদেরকে সেকেন্ড গ্রেড সিটিজেন হিসেবে তারা ট্রিট করত। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম এবার বিদ্রোহ করতে হবে, বিদ্রোহ করে পাকিস্তান থেকে স্বাধীনতা নিয়ে নিতে হবে। এর নেতৃত্বে ছিল, আমি আগেই বলেছি, লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী। তিনি আমার অধিনায়ক ছিলেন 4th বেঙ্গল রেজিমেন্টে। তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেখানে কোনো ভূমিকার প্রয়োজন ছিল না। আমরা অত্যন্ত খোলামেলাভাবে আলাপ করেছি। পরবর্তী পর্যায়ে একদিন আমার সহ অধিনায়ক, ওনারা আমার পাশাপাশি অফিস ছিল, মধ্যখানে 3 ইঞ্চির দেওয়াল, তৎকালীন মেজর জিয়াউর রহমান, তিনি ছিলেন সহ অধিনায়ক। 1st বেঙ্গল রেজিমেন্ট থেকে জয়দেবপুর থেকে তিনি বদলি হয়ে 8ম বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। ওনার সাথে আমার কোনো পূর্ব পরিচিত ছিল না, কখনো তাকে দেখি নেই, নামও শুনি নেই। তিনি আমাকে হঠাৎ করে একদিন বাসায় ডাকলেন। বাসাটা আমাদের অফিসার্স মেসেজ থেকে খুবই কাছে, 2-3 মিনিটের রাস্তা। বাসায় গেলাম, উনি অনেকগুলি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তিনি বললেন যে তোমাকে আমি এই জন্য ডেকেছি, তুমি কোয়ার্টার মাস্টার হিসেবে এবং পুরানো বেঙ্গল রেজিমেন্টের অফিসার হিসেবে সবাই কাছে পরিচিত, সবার সাথে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। 8ম বেঙ্গল রেজিমেন্টকে দিয়ে কোনো কিছু করতে হলে তোমার প্রয়োজন রয়েছে, সুতরাং তুমি বলো আমাদের কি করণীয়। আমি বলছি আপনি বলেন কি করণীয়। তখন তিনি বললেন যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। তাহলে স্বাধীন করতে হলে তো বিদ্রোহ করতে হবে, বিদ্রোহ করতে হলে তো 8ম বেঙ্গল রেজিমেন্টকে প্রস্তুত করতে হবে। তিনি বললেন যে সেই জন্যই তো তোমাকে ডেকেছি, তুমি রেজিমেন্টকে প্রস্তুত করো, আমার সাথে তোমার এই আন্ডারস্ট্যান্ডিং থাকলো। তোমার সাথে যেহেতু সবাই ভালো সম্পর্ক রয়েছে, তাদের সাথে কথা বলে গোপনে গোপনে সবাইকে সংগঠিত করো। ওনার সাথে কথা বলার পর, এগুলো হলো মার্চ মাসের প্রথম দিকে বা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিলাম বিদ্রোহ করতে হবে। কিন্তু পলিটিক্যাল সাপোর্ট ছাড়া বিদ্রোহ করলে সে বিদ্রোহ টিকবে না। পুনরায় আমরা লেফটেন্যান্ট কর্নেল এমআর চৌধুরীকে অনুরোধ করলাম যে কোনো প্রকারে হোক বঙ্গবন্ধুর কাছ থেকে অনুমতি নিতে হবে। চট্টগ্রামের প্রবীণ নেতা এমআর সিদ্দিকী সাহেব, তাকে ধরলাম। উনাকে মার্চ মাসের 18 তারিখ ঢাকাতে আমরা পাঠালাম। বঙ্গবন্ধু তাকে একই রকম উত্তর দিল যে বিদ্রোহের কোনো প্রয়োজন পড়বে না, পাকিস্তানিদের সাথে আমি আলাপ আলোচনার মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, আগামী কয়েকদিনের মধ্যে তাদের সাথে আমার ঢাকায় বৈঠক হবে। তিনি কোনো অবস্থাতেই, বঙ্গবন্ধু কোনো অবস্থাতেই বিদ্রোহের সম্মতি দিল না। আমরাও কিন্তু ক্ষান্ত হইনি। আমরা জানি বঙ্গবন্ধুকে ব্লাফ দিচ্ছে, ঢাকায় এই আলোচনার নামে তারা সময় জ্ঞাপন করতেছে এবং তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে নতুন নতুন গোলা বারুদ নিয়ে আসতেছে। তাদের প্রস্তুতির জন্য যে সময়টা প্রয়োজন,
সেই সময়টা এই আলাপ আলোচনার মাধ্যমে সময় যাপন করাটাই তাদের লক্ষ্য ছিল। আলটিমেটলি আমরা সেটাই দেখেছি। বঙ্গবন্ধুর সাথে আলোচনা সম্পূর্ণভাবে ফেল, এবং বঙ্গবন্ধু সন্ধ্যার সময় প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে আলোচনা থেকে ইয়াহিয়া খানের রুম থেকে বেরিয়ে উনি বললেন যে আগামীকাল সমগ্র বাংলাদেশে হরতাল হবে। তিনি এটা বলেই নিজের ঘরে চলে গেলেন। আমাদের প্রস্তুতি ছিল 100% বিদ্রোহ করার জন্য, কারণ আমরা তখন চিন্তা করলাম 7ই মার্চের ভাষণের পরে জনসমর্থন যে আছে, জনগণ যে বাংলাদেশের স্বাধীনতা চায়, এটা আমাদের পরিষ্কার ছিল। সুতরাং রাজনীতিবিদরা কি বলে না বলে এটা আমাদের চিন্তা ভাবনার বাইরে ছিল, প্রয়োজন নেই। জনগণ আমাদের সাথে আছে, বিদ্রোহ করব, এই বিদ্রোহ সফল হবে। আমরা সম্পূর্ণভাবে পরিকল্পনা করলাম। 25 তারিখ সকালে উঠে দেখলাম একটা ট্রেন আমাদের ফুটবল মাঠের কাছে রাস্তার উপর রেলওয়ে ক্রসিং এর উপরে কেউ রাত্রে লক করে দিয়ে চলে গেল। এটা আমি জানতাম না। আমি সকালে যথারীতি ফিজিক্যাল ট্রেনিং করার জন্য মাঠে উপস্থিত হই। মাঠে গিয়ে দেখি কেউ নেই। তখন আমি কোয়ার্টার গার্ডে চলে আসি। কোয়ার্টার গার্ড হলো মূল জায়গা ব্যাটালিয়নের, যেখান থেকে সব খবরাখবর পাওয়া যায়। কোয়ার্টার গার্ডে আসলাম, ওদেরকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন ওরা বলল, স্যার, ট্রেন সরানোর জন্য কর্নেল জঞ্জুয়া সাহেব, আমাদের সিইও সাহেব সবাইকে প্যারেড গ্রাউন্ড থেকে নিয়ে গেছে এবং ট্রেন সরানোর কাজে তাদেরকে ব্যবহার করছে। আমি ধীরে ধীরে হাঁটে হাঁটে ওখানে গেলাম, সেনা সদস্যদের সাথে কথা বললাম। ওরা আমাকে ইশারা করে বললো, স্যার আপনি চলে যান, আপনি আপনার প্রস্তুতি গ্রহণ করেন, আমরা আপনার সাথে আছি। ট্রেন আমরা সরাইতে পারি, কিন্তু ট্রেন আমরা সরাচ্ছি না ইচ্ছা করে। এই ট্রেনটা যদি রোডের উপরে থাকে তাহলে ক্যান্টনমেন্ট থেকে সহজে সেনাবাহিনীর সদস্যরা শহরের দিকে আসতে পারবে না। আমি ওখান থেকে চলে আসলাম। চলে আসা আমার কাছে একটা পিস্তল ছিল, 65 ওয়ারের পিস্তলটা নিলাম। 1005 না 6 টাকা ছিল, ওই টাকাগুলির সাথে নিলাম, নিয়ে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে আসলাম। আসে আমি নিজ উদ্যোগে ডিউটি অফিসারের দায়িত্ব গ্রহণ করলাম। কোয়ার্টার মাস্টার যেহেতু কোনো নির্দিষ্ট কোম্পানি নেই, হেডকোয়ার্টার কোম্পানি থাকে, এবং আমি কোয়ার্টার মাস্টার হিসেবে আমার অফিসে আমার দায়িত্ব, সুতরাং আমি সেটা সদ্ব্যবহার করে ডিউটি অফিসারের দায়িত্বটা নিই। জঞ্জুয়া সাহেব করলেন কি, ব্যাটালিয়নকে বিভিন্ন ভাগে ভাগ করে দিলেন। তৎকালীন মেজর জিয়ার নেতৃত্বে মেজর জিয়ার সাথে ছিল 2 জন অফিসার, লেফটেন্যান্ট, তখনকার টাইমের লেফটেন্যান্ট শমশের মুবিন এবং সেকেন্ড লেফটেন্যান্ট হুমায়ুন, 2 জনকে দিয়ে তৎকালীন মেজর জিয়াকে দায়িত্ব দেওয়া হলো 16 শহর থেকে নিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তায় অনেকগুলি ব্যারিকেড আছে, ব্যারিকেডগুলি পরিষ্কার করতে হবে। তখনও পর্যন্ত কিন্তু আমরা বিদ্রোহের কোনো সিদ্ধান্ত নিই নাই। সুতরাং জিয়া সাহেব 2 জনকে সাথে নিয়ে, একটা কোম্পানিকে সাথে নিয়ে রাস্তায় ব্যারিকেড সরানোর কাজে লিপ্ত হয়ে গেলেন। কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া তিনি নিজেই তৎকালীন মেজর মীর শওকত আলী, ওনাকে নিয়ে চট্টগ্রাম পোর্টে সওয়াত জাহাজ থেকে গোলা বারুদ খালাত খাওয়ার জন্য গেলেন। ক্যাপ্টেন খালিকুজ্জামানকে দায়িত্ব দেওয়া হলো, তিনি এম্বার্কেশন হেডকোয়ার্টারে যাবেন, অর্থাৎ চট্টগ্রাম বন্দরের উল্টা দিকে। এইভাবে তিনি সমগ্র ব্যাটালিয়নকে কয়েকবার ভাগ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবেন। তখন আমি আরো নিশ্চিত হলাম যে সবাইকে আলাদাভাবে মারার জন্য তিনি এই ব্যবস্থাগুলি করছেন। কয়েকদিন আগে বক্সিং করার নামে, বক্সিং তো হয় নর্মালি মাটির উপরে একটা প্ল্যাটফর্ম বানানো হয়, প্ল্যাটফর্মের উপরে বক্সিং করা হয়। তিনি এবার নতুনভাবে বললেন যে না, বক্সিংটা হবে নিচে, মাটির নিচে। বিরাট একটা গর্ত খোদাই করলো, 40 ফিট বাই 30 ফিট এরকমের হতে পারে, আমার ঠিক স্মরণ নেই, প্রায় 6 ফিট গভীর, বলতে এখানে বক্সিং হবে। তখন বুঝলাম যে আমাদেরকে মেরে এই গর্তের মধ্যে ঢুকানো হবে, এটাই তার লক্ষ্য ছিল। কিন্তু আমরাও সজাগ ছিলাম। তিনি চট্টগ্রাম বন্দরে চলে গেলেন, জিয়াউর রহমান সাহেব চলে গেলেন 16 শহরের দিকে, আমি রয়ে গেলাম ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার এবং ডিউটি অফিসার হিসাবে। কিছুক্ষণ পরে দেখলাম লেফটেন্যান্ট আজম এসে আমার অফিসে উপস্থিত।
বললো, স্যার আমি অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার। আমি একটু আশ্চর্য হলাম, কারণ পাকিস্তান সামরিক বাহিনী থেকে অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসারের কোনো পদ ছিল না এবং এটা কোনো রীতিও ছিল না। তখন বুঝলাম তাকে আমার উপর গোয়েন্দাগিরি করার জন্য, আমাকে পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছে বা আমাকে হত্যা করার জন্য পাঠিয়েছে। আমি আমার নায়েব সুবেদার কোয়ার্টার মাস্টার ছিল আব্দুল হামিদ, যশোর বাড়ি, আমার খুব বিশ্বস্ত লোক ছিল। তাকে একটু ইশারা করে রাখলাম যে আপনি ইউনিফর্মে থাকেন, প্রস্তুত থাকেন, যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে, কাছাকাছি থাকেন, কোনো দূরে থাকেন না, এবং আপনার বিশ্বস্ত লোক যারা আছে, আমার যারা বিশ্বস্ত লোক আছে, তাদেরকে একটু ইশারা করে রাখেন। আমি তখন একা ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আমি চিন্তা করলাম জিয়াউর রহমান সাহেবের সাথে যোগাযোগ করা অত্যন্ত জরুরি, কারণ তিনি যদি বাইরে থাকেন আমার পক্ষে বিদ্রোহ করাটা 100% সম্ভব হবে না, তাকে পাশে রাখতে হবে। তখন আমি আজমকে বললাম যে কোয়ার্টার মাস্টার হিসেবে আমার দায়িত্ব সেনা সদস্যরা যারা বাইরে ডিউটিতে আছে তারা ঠিক মতো খাওয়া পাচ্ছে কিনা এটা আমার দেখার প্রয়োজন রয়েছে। তুমি এখানে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থাকো, ডিউটি অফিসারের দায়িত্ব পালন করো। আমি গেলাম বাইজেদ বোস্তামের দিকে এবং দেখবো তারা খানা পেয়েছে কিনা। আমার মূল লক্ষ্য ছিল তৎকালীন মেজর জিয়ার সাথে দেখা করা। আমি যথারীতি বাইজিদ বোস্তামের উদ্দেশ্যে একটা জিপ নিয়ে যাত্রা করলাম। প্রতিমধ্যে দেখলাম অনেকগুলি ব্যারিকেড। চট্টগ্রামের বাসায় তাদের সাথে কথা বললাম যে আমি আসা যাওয়ার পথে ব্যারিকেডগুলি ঠিকভাবে সরাই দিও, আমি চলে গেলে আবার ব্যারিকেডগুলি দিয়ে, আমি আসলে আবার ব্যারিকেডগুলি উঠাই দিও, এবং অনুরূপভাবে বেঙ্গল রেজিমেন্টের যারাই আসবে যাবে তাদেরকে আসা যাওয়ার সুযোগ করে দিও, কারণ তোমরা যে কাজ করতেছ আমরাও ঠিক একই কাজ করতেছি। আমি এখানে মধ্যখানে বলতে ভুলে গেছি, দ্বিতীয়বার বঙ্গবন্ধুর কাছে আমরা পাঠাইছিলাম, বলেছি এমআর সিদ্দিকী সাহেবকে। এমআর সিদ্দিকী সাহেবকে তিনি অনুরূপ অসম্মতি জানালেন। এমআর সিদ্দিকী যাওয়ার পথে মিরেশ্বরী নিজামপুর কলেজের সামনে রাত্রে 12:30-1টার দিকে একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় পতিত হন। তিনি ফিরে গিয়ে এই আহত অবস্থায় আমাদেরকে জানালেন বঙ্গবন্ধু কোনো অবস্থাতেই রাজি না, তিনি আলাপ আলোচনার মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান। তখন আমি ফিরে আসলাম জিয়াউর রহমান সাহেবের সাথে মিলে, এবং ওনাকে বললেন যে আপনি যথাশীঘ্রই সম্ভব ভাত খাওয়ার নাম করে আপনি আপনার বাসায় ফিরে আসেন, এই সময় আপনার বাইরে থাকা ঠিক হবে না। তিনি লেফটেন্যান্ট শমশের মোবিনকে দায়িত্ব দিয়ে এবং অন্য জায়গায় লেফটেন্যান্ট হুমায়ুনকে দায়িত্ব দিয়ে রেল ক্রসিং এর কাছে তিনি বাসায় চলে আসলেন। বাসায় এসে তিনি তার স্ত্রীর থেকে সংবাদ পেলেন জঞ্জুয়া সাহেবের স্ত্রী জিয়াউর রহমানের স্ত্রীকে টেলিফোন করেছেন। অর্থাৎ জঞ্জুয়া সাহেব চট্টগ্রাম বন্দর থেকে টেলিফোন করেছেন জঞ্জুয়া সাহেবের স্ত্রীকে, জঞ্জুয়া সাহেবের স্ত্রী টেলিফোন করেছেন তৎকালীন মেজর জিয়ার স্ত্রীকে, এবং সংবাদ দিলেন যে জিয়াউর রহমানকে চট্টগ্রাম বন্দরে যেতে হবে। এরকম স্ত্রীদের মাধ্যমে পাকিস্তান সামরিক বাহিনীতে কোনো কর্মকাণ্ড কখনো পরিচালিত হয়নি, এই প্রথমবার দেখলাম। জিয়াউর রহমান সাহেব শোনার পরে আমি এরকম টেবিলে বসা ছিলাম, সামনে আমার দরজা, হঠাৎ দেখি দরজা দিয়ে জিয়াউর রহমান ঢুকলেন। তিনি সামনে বসলেন এবং বসে আমাকে সব জিনিসগুলি বর্ণনা করলেন। তখন আমি তাকে বললাম যে আপনি কোনো দিকে যাওয়ার সঠিক হবে না, কারণ ঘটনা যদি ঘটে আজকে রাত্রেই ঘটবে, কারণ পাকিস্তানিদের যে ব্যবহার দেখতেছি, সবাইকে বিভিন্ন জায়গায় ডিউটিতে পাঠাচ্ছে, পৃথক পৃথক গ্রুপ করছে, এর অর্থটা হচ্ছে আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদের হত্যা করার জন্য এই পরিকল্পনাগুলি তারা করছে। এই কথাগুলি আলোচনা করতে করতে হঠাৎ দেখি দরজা দিয়ে লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া এবং মেজর বীর শওকত আলী ঢুকলেন। ঢুকেই জঞ্জুয়া সাহেব চিৎকার করে বললেন, হলি কি ষড়যন্ত্র করছো? তখন আমি বললেন, যা কোনো ষড়যন্ত্র না, আমি সংবাদ পেয়েছি কিছুক্ষণ আগে জিয়া সাহেবের মাধ্যমে জানতে পারলাম আপনি জিয়া সাহেবকে চট্টগ্রাম বন্দরে যেতে বলছেন, তো তাকে তো গার্ড দিতে হবে, সাথে নিয়ে যাওয়ার জন্য গাড়ি দিতে হবে, এগুলির ব্যবস্থা করছি। তিনি বললেন যে গার্ডের কোনো প্রয়োজন নেই, গাড়ির কোনো প্রয়োজন নেই, আমি চট্টগ্রাম বন্দর থেকে গাড়ি নিয়ে আসি এবং গাড়িতে গার্ডও আছে, নেভির 11 জন সদস্য আছে, তারাই গার্ড দিয়ে জিয়াউর রহমানকে চট্টগ্রাম বন্দর নিয়ে যাবে। তখন আমি আরো নিশ্চিত হলাম যে তাকে
ওখানে নিয়ে মেরে ফেলবে, এটা তো কোনো সন্দেহ নেই। কথাগুলি বলতে বলতে তিনি বললেন যে জিয়া চলো গাড়িতে বসো। সিঁড়ি দিয়ে আমরা নামা শুরু করলাম। এর আগে আমি লেফটেন্যান্ট আজমকে বললাম যে দুজনের সাথে রাত্রে ডিউটি করে লাভ নেই, বরং 2টা পর্যন্ত রাত্রে তুমি শুয়ে থাকো, 2টার পরে আমি তোমাকে তুলে দেবো, তুমি 2টা থেকে সকাল পর্যন্ত ডিউটি করো। কারণ আমার একটা ধারণা ছিল যাই কিছু ঘটে রাত্রে 2টার মধ্যেই ঘটবে, রাত্রে ভোরের দিকে কোনো ঘটনা ঘটবে না। আজম তখন ঘুমাচ্ছিল, টেলিফোন আসছে। আমি টেলিফোনের গোড়ায় দৌড়ে আসলাম সিঁড়ি থেকে। দেখলাম আমার একজন বন্ধু আব্দুল কাদের, যিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার সাথে চট্টগ্রাম ক্লাবে মাঝে মাঝে দেখা হতো। তিনি একদিন জিজ্ঞাসা করেছিলেন, মামা বাংলাদেশের উপরে যদি পাকিস্তান সেনারা আক্রমণ করে আপনারা কি করবেন? কারণ আমরা আপনাদের পাশে থাকবো, বাঙালিদের পাশে থাকবো, যখন প্রয়োজন হয় আপনি আপনার সাথে যোগাযোগ করবেন। ওই আব্দুল কাদেরই টেলিফোন করলেন এবং বললেন, মামা শুনেছি ঢাকাতে আক্রমণ শুরু হয়ে গেছে, এখন আপনাদের কি করণীয়? তখন আমি ওনাকে বললাম যে আমরা বিদ্রোহ করব, আপনি রাজনৈতিক নেতাদেরকে আমাদের সংবাদটা পৌঁছে দেন। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম জিয়াউর রহমান সাহেব ইতিমধ্যে নেমে 3 টনার গাড়ি অর্থাৎ ট্রাকের সামনে দাঁড়িয়ে আছেন। জঞ্জুয়া সাহেব জিয়া সাহেবের সোজা সম্মুখে দাঁড়িয়ে আছেন। জিয়া সাহেবের মুখ হলো উত্তর দিকে, জঞ্জুয়া সাহেবের মুখ ছিল দক্ষিণ দিকে। পূর্ব দিকে দাঁড়িয়েছিলেন পশ্চিম দিকে মুখ করে শওকত সাহেব। জায়গা খালি ছিল পশ্চিম দিকে, পূর্ব দিকে মুখ করে দাঁড়ানো। আমি গিয়ে ওই জায়গায় দাঁড়ালাম এবং জিয়া সাহেবকে হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করলাম যে আপনাকে ওখানে বন্দি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন এভাবে, অর্থাৎ আমাকে কিছু লিখে দাও। আমি ওনাকে এভাবে দেখালাম, লিখে দেওয়ার সম্ভব নাই, আপনাকে ওখানে নিয়ে মেরে ফেলবে, এটাই বোঝানোর চেষ্টা করছি ইশারা করে। তখন জঞ্জুয়া সাহেব বলে যে কি হয়েছে, তুমি হঠাৎ হাত নাড়ছো কেন? আমি বললেন স্যার এখানে মশা পড়ছে, এই জন্য মশা তাড়াচ্ছি। তিনি এতে সন্তুষ্ট হলেন কিনা আমি জানি না। তিনি নিশ্চিত করলেন জিয়াউর রহমানকে ট্রাকের উপরে বসাই দিয়ে রওনা করাই দিলেন এবং মেজর শওকত, তৎকালীন মেজর শওকতকে নিয়ে অফিসার্স মেসের দিয়ে গেলেন তার বাসা এবং অফিসার্স মেস একই রাস্তায়। শওকত সাহেবকে প্রথমে নামাই দিলেন মনে হয়, পরে তিনি তার বাসায় জিপ নিয়ে গেলেন, জিপ পরে ফিরে আসলো। তখন দেখলাম ক্যাপ্টেন খালিকুজ্জামান হেডকোয়ার্টার কোম্পানিকে নিয়ে এম্বার্কেশন হেডকোয়ার্টারের জন্য যাওয়ার জন্য প্রস্তুত। রাস্তাটা একই রাস্তায় যেতে হবে। তখন আমি তাকে বারণ করলাম, আপনি সেনা সদস্যদেরকে নিয়ে যাবেন না, আপনি তড়িৎ গতিতে একটা জিপ নিয়ে জিয়া সাহেবের কাছে যান এবং ওনাকে বলেন উনি যেন তাড়াতাড়ি চলে আসেন। খালিকুজ্জামান সাহেব গেলেন, জিয়া সাহেবকে পেলেন দেওয়ানহাট ওভার ব্রিজের কাছে। তখন ওখানে একটা বিরাট ব্যারিকেড ছিল, জিয়া রহমান সাহেব ওই ব্যারিকেড আটকা পড়েছিল। তিনি তড়িৎ গতিতে ফিরে আসলেন, নেভির সদস্যদেরকে বললেন যে 8ম বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক আমাকে সংবাদ দিয়েছে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ফিরে যেতে হবে। তখন তিনি ট্রাক ফিরিয়ে 8ম বেঙ্গল রেজিমেন্টের দিকে আসলেন, আমি বাইরে অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে ক্যাপ্টেন আহমদ আলী পাকিস্তানি অফিসার, তিনি ঘুমাচ্ছিলেন অফিসার্স মেসে, তাকে বন্দি করলাম। লেফটেন্যান্ট হুমায়ুনকে বন্দি করলাম, লেফটেন্যান্ট আজমকে বন্দি করলাম, 3 জনকে বন্দি করলাম। এই সময় মেজর জিয়াউর রহমান সাহেব এসে পৌঁছলেন। তিনি নাইমে বললেন, হ্যান্ডস আপ, তোমাদের সবাইকে বন্দি করা হলো। অর্থাৎ তার সাথে যে 11 জন নেভির সদস্য ছিল তাদেরকে দিয়ে বন্দি করলেন। বন্দি করে আমাকে বললেন যে ওদেরকে নিয়ে যাও। তাদেরকে নিয়ে আমি দোতলাতে একটা রুমে নিচে মেজের উপরে বসাই দিলাম, কারণ ওখানে কোনো চেয়ার টেবিল ছিল না। হঠাৎ মেস হাবলদার আব্দুল আজিজ তিনি দৌড়ে আমার কাছে আসলেন, এসে বললেন যে স্যার বিডিআর এর 2 জন অফিসার আমাদের অফিসার মেসের সামনে, বিডিআর অফিসার মেস ছিল মধ্যখানে শুধু 20 ফিটের রাস্তা। মেজর হামিদ, জিয়াউর রহমান সাহেবের কোর্সমেট এবং ক্যাপ্টেন রজত। আমি আজিজকে বললাম তুমি কিছু সেনা সদস্য নাও, 8-10 জন সেনা সদস্য নাও এবং তাদের 2 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসো। যথারীতি আজিজ 8-10 জন সেনা সদস্য নিয়ে
ইপিআর অফিসার কাছে গেলেন এবং তাদের দুজনকে বন্দি করে দিয়ে আসলো। তখনও পর্যন্ত আমরা জিয়া সাহেবকে গ্রেপ্তার করিনি। জিয়া সাহেব যথারীতি উনি গেলেন, জিয়া সাহেবকে অ্যারেস্ট করলেন। আসার পথে তৎকালীন মেজর শওকতকে সাথে নিয়ে আসলেন। আসার পরে তাদের সবাইকে নিচে বসানো হলো। আমি এসে সবাইকে বিভিন্ন দোতলায় বিভিন্ন কক্ষে নিয়ে গেলাম। এর মধ্যে ইপিআর এর যে দুজন অফিসার ছিল, মেজর হামিদ, ক্যাপ্টেন নজর, তাদেরকে নেভির সদস্যদের সাথে নিচে ফ্লোরে বসানো হয়েছিল একটা রুমে। ওই রুমের লাইটে ছিল না। জিয়া সাহেবকে বসানো হয়েছিল কমান্ডিং অফিসার, অর্থাৎ অধিনায়কের চেয়ারে, অধিনায়কের অফিসে। তার সামনে সিটে বসানো হয়েছিল ক্যাপ্টেন আহমদ আলীকে। উল্টো দিকে আরেকটা অফিসে বসাইছিলাম ক্যাপ্টেন হুমায়ুন এবং লেফটেন্যান্ট আজম। ইপিআর এর যারা অফিসাররা ছিল, ইপিআর এর অফিসাররা কিন্তু, বাঙালি অফিসাররা পাঞ্জাবি অফিসারদেরকে গ্রেপ্তার করতে পারেনি। আমি কিন্তু ইপিআর এর পাঞ্জাবি অফিসারদেরকে গ্রেপ্তার করেছি আমার নেতৃত্বে। এখন তো তারা অনেক ধরনের লম্বা লম্বা কথা বলে। যাও, কিছুক্ষণের মধ্যেই ট্রুপস অনেকেই রাগান্বিত হলো, ক্রোধান্বিত হলো, উত্তেজিত হলো। তারা গুলি করে পাকিস্তানি অফিসারদেরকে মেরে ফেলল। আমি পুরো ব্যাটালিয়নকে নিয়ে মধ্যখানে খোলা জায়গায় ছিল, ওখানে একত্রিত করলাম। সামরিক কায়দায় প্যারেডের ব্যবস্থা করলাম। জিয়াউর রহমান সাহেব বললেন, এই মুহূর্ত থেকে আমরা বিদ্রোহ করলাম, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। তিনি তখন উঁচু জায়গায় দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। একটা তেলের ড্রাম ছিল, তেলের ড্রামটা আমরা সোজা করলাম। ওই ড্রাম্পের উপরে তিনি দাঁড়ালেন। তারাই আমার তার হাত ধরে দুইজনে একসাথে হাত উপরে করে তিনি ওই ঘোষণাটা দিলেন, এই মুহূর্ত থেকে আমরা বিদ্রোহ করলাম। অফিসিয়ালি ঘোষণাটা দিলেন, ওই মুহূর্ত থেকে বিদ্রোহ করলাম এবং পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হলাম। বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম কি করতে হবে। সকালে তো এখানে F-86 এয়ারফোর্সের প্লেন এসে আমাদের উপর বম্বার্ডমেন্ট করবে। সেনা সদস্যরা, পাকিস্তানিরা ট্যাঙ্ক নিয়ে, আর্টিলারি নিয়ে আমাদের উপর গোলাগুলি করবে। সুতরাং এইভাবে ধ্বংস হয়ে যাওয়ার থেকে এখান থেকে বেরিয়ে যাই এবং একটা নিরাপদ স্থানে গিয়ে ঠান্ডা মস্তিষ্কে আমরা সিদ্ধান্ত নিই কিভাবে যুদ্ধটা পরিচালনা করব। আমরা ওখান থেকে পেয়ে হেঁটে বোয়ালখালী করলডাঙ্গা পাহাড়ে চলে যাই। করলডাঙ্গা পাহাড়ে যাওয়ার পরে সকালবেলা পাশে একটা ছোট ছড়া ছিল, ছড়াতে প্রায় 1-1.5 ফিট পানি ছিল। তৎকালীন মেজর জিয়া সবাইকে বললেন যে আপনারা সবাই উঁচু করে আসেন। উঁচু করে আসলো সবাই, আমরাও উঁচু করলাম। তিনি শপথ বাক্য পাঠ করালেন, বাংলাদেশের প্রতি আমরা আনুগত্য প্রকাশ করছি, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ করব, আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে, নিজের জীবন দিয়ে আমরা দেশ স্বাধীন করব। এই ধরনের বক্তব্যগুলি উনি দিলেন এবং সবাই এই শপথ বাক্য তার মুখে মুখে পাঠ করল। তারপরে আমরা ওখান থেকে সিদ্ধান্ত নিলাম, আমার উপরে দায়িত্ব হলো তৎকালীন মেজর শওকতের নেতৃত্বে একটা কোম্পানি যাবে চট্টগ্রাম বন্দরে, ক্যাপ্টেন খালিকুজ্জামানের নেতৃত্বে একটা গ্রুপ যাবে চকবাজার এলাকাতে, লেফটেন্যান্ট শমশের মুবিনের নেতৃত্বে একটা গ্রুপ যাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাতে। আমি ইতিমধ্যে ভুলে গেছি, পিআর এর ক্যাপ্টেন হারুন একটা কোম্পানি নিয়ে আমাদের সাথে সামিল হয়েছিল কালুরঘাট এলাকাতে। তাকে দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকাতে। তিনি তার কোম্পানি নিয়ে কোর্ট বিল্ডিং এলাকা এবং স্টেট ব্যাংক এলাকা পাহারা দেবেন। অর্থাৎ পাকিস্তানিদেরকে এটা বলা যে আমাদের সংখ্যা কত এটা আন্দাজ করার মতো নয়। আমরা যদি এক জায়গায় থাকি তখন তারা মনে করবে অস্ট্রো বেঙ্গল রেজিমেন্ট এক জায়গায় আছে। এখন আমরা বিভিন্ন জায়গায় থাকার কারণে তাদের পক্ষে অনুমান করাটা কঠিন। ক্যাপ্টেন সাদেক ছিল, ক্যাপ্টেন সাদেকের নেতৃত্বে একটা গ্রুপ পাঠিয়ে দিলাম আমরা সীতাকুণ্ডে। তাকে দায়িত্ব দেওয়া হলো কুমিল্লা থেকে নতুন কোনো সেনাদল যেন চট্টগ্রাম শহরে প্রবেশ না করে এবং চট্টগ্রাম শহর থেকে কোনো সেনাদল যেন বাইরে যেতে না পারে। অর্থাৎ চতুর্দিকে আমরা ঘিরে নিলাম ক্যান্টনমেন্টকে। আর একটা গ্রুপ ক্যাপ্টেন মুসলিমের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় দায়িত্ব দেওয়া হলো। যথারীতি বিভিন্ন জায়গায় ছোট ছোট যুদ্ধ শুরু হয়ে গেল। জিয়াউর রহমান সাহেব
এবং আমি বসে তখন পটিয়ার ওসির অফিসে বসা ছিলাম। হঠাৎ করে একজন ভদ্রলোক আসলেন, নিজকে পরিচয় দিলেন, তার নাম মিস্টার মাহমুদ। তিনি পরিচয় দিলেন তিনি আমেরিকায় থাকেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে তার পরিচয় আছে এবং ক্যাপ্টেন ওলিকে তিনি তালাশ করছেন। আমাদের কাঁধে কিন্তু তখন ব্যাগ ছিল না, রাত্রেবেলা আমরা এগুলো সব খুলে ফেলে দিয়েছি। তৎকালীন মেজর জিয়ার কাঁধেও কোনো ব্যাগ ছিল না, আমাদের কাছে ইউনিফর্ম ছিল, কিন্তু পরিচয় ছিল না কে মেজর, কে ক্যাপ্টেন, কে সিপাহি, আমরা সবাই একই সমান ছিলাম। তখন মাহমুদ আলী জিজ্ঞাসা করতেছিল স্বাধীনতা ডিক্লেয়ার করতে হবে। আমাদের মধ্যে সিনিয়র মোস্ট হলো লেফটেন্যান্ট কর্নেল এমআর চৌধুরী, কিন্তু তার কোনো হদিশ পাচ্ছি না। পরবর্তী পর্যায়ে যাতে পারলাম, পাকিস্তানিরা তাকে জিপের পিছনে একটা রশি দিয়ে বেঁধে রাস্তায় টেনে হেসে তাকে হত্যা করেছে। অত্যন্ত করুণভাবে তার মৃত্যু হয়েছে। তখন আমি বললাম, বর্তমানে আমাদের মধ্যে জিয়াউর রহমান সাহেব হলো সবচেয়ে সিনিয়র, তিনি রেডিও স্টেশনে যাবেন এবং তিনি স্বাধীনতা ঘোষণা করবেন। মাহমুদ সাহেব রেডিও স্টেশনে যে সমস্ত লোকগুলি প্রয়োজন ছিল তাদেরকে নিয়ে আসছিল সাথে একটা মাইক্রোবাসে করে। চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র ছিল আগ্রাবাদে, কালুঘাট ছিল ট্রান্সমিটিং স্টেশন। টেকনিশিয়ানদের মাধ্যমে, ইঞ্জিনিয়ারদের মাধ্যমে কালুঘাট থেকে সম্প্রচারের ব্যবস্থা করা হলো। আমি জিয়াউর রহমান সাহেবকে বললাম, আপনি কালুঘাট রেডিও স্টেশনে যান, আমি গিয়ে প্রথম আর্মি হেডকোয়ার্টার সেট আপ করবো বোয়ালখালীর ফুলতলা প্রাইমারি স্কুলে। আমার হেডকোয়ার্টার সেট আপ করে আমি আধা ঘন্টার মধ্যে আপনার কাছে আসব। সন্ধ্যার আগে আগে আমি রেডিও স্টেশনে গিয়ে পৌঁছলাম। ইতিমধ্যে জিয়াউর রহমান সাহেব তার ডিক্লারেশন কি হবে না হবে সেটা লিখলেন। সেখানে লেখা ছিল, আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ as a provisional head of that state under the blessing of on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনও পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের সাথে আমাদের কোনো দেখা হয় নাই, কোনো কথা হয় নাই। আমাদের জিয়াউর রহমান সাহেবের এই ঘোষণার মূল লক্ষ্য ছিল, ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল যশোরে, চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট জানতো যে আমরা বিদ্রোহ করছি, খালেদ মোশাররফকে আমরা মেসেজ দিয়েছিলাম। চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট ছিল ট্রেনিং এর জন্য ব্রাউনবাড়িয়া। সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল জয়দেবপুর এবং টাঙ্গাইলে। থার্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল সৈয়দপুরে। সুতরাং সবাইকে জানানো উচিত, কারণ আমরা বিদ্রোহ করলাম, অন্যান্য বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করলো না, পিপিআর বিদ্রোহ করলো না, পুলিশ বিদ্রোহ করলো না, এয়ারফোর্সে যারা আছে আমাদের সদস্য তারা বিদ্রোহ করলো না, তাহলে আমরা কখনো সফল কাম হব না। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের জনগণকে অবহিত করতে হবে যে আমরা বিদ্রোহ করেছি, আপনারাও লাঠি সোটা নিয়ে বন্দুক নিয়ে বাইর হন। জিয়াউর রহমান সাহেব সন্ধ্যার পরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। আমি পাশে বসা ছিলাম, এখানে কোনো সাক্ষীর প্রয়োজন নেই। এখানে কোনো রাজনীতিবিদের কথা শুনে বা কোনো নেতার কথা শুনে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দেন নাই। এটা আমি আমাদের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিলেন। প্রত্যেকটা ব্যাটালিয়ন একে একে, চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট যদিও জানতো, তারাও বিদ্রোহ করলো 29শে মার্চ। ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করলো 30শে মার্চ। জয়দেবপুর থেকে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট, যারা সবচেয়ে ঢাকার কাছে সবকিছু জানতো, তারাও বিদ্রোহ করলো 29শে মার্চ। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বিদ্রোহ করলো থার্ড বেঙ্গল রেজিমেন্ট সৈয়দপুর থেকে। এই ঘোষণার পরেও এত সময় লাগলো, তাহলে বুঝতে পারেন যদি ঘোষণা না হতো কি অবস্থা হতো। এই ঘোষণার পরে সমগ্র জাতি একটা দিক নির্দেশনা পেল, মানুষ আশ্বস্ত হলো যে তারা একা নয়, বাঙালি সেনা সদস্যরা তাদের সাথে যুদ্ধ করার জন্য, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য রাস্তায় বন্দুক নিয়ে নেমেছে। আমাদের এই বক্তব্য, জিয়া রহমান সাহেবের এই বক্তব্যগুলি শোনার পর তৎকালীন ইপিআরের সদস্যরাও এসে যোগদান করলো, পুলিশের সদস্যরা যোগদান করলো, ছাত্রলীগ যুবলীগের ছেলেরাও আগে আসলো, তারা আমাদের সাহায্যার্থে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হলো। এইভাবে মুক্তিযুদ্ধটা শুরু হলো। পরবর্তী পর্যায়ে
30 তারিখে জিয়াউর রহমান সাহেব আর একটা অ্যানাউন্সমেন্ট দিলেন, I hand over the power to বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and declare myself as Commander in Chief of Liberation Forces. অর্থাৎ তিনি লিবারেশন ফোর্সের কমান্ডার ইন চিফকে নিজকে ঘোষণা দিলেন। কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তেলিয়াপাড়ায়, হবিগঞ্জের তেলিয়াপাড়ায়। খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ সাহেব কোনো অবস্থাতেই চায় নাই জিয়াউর রহমান এটা প্রধান হোক। তারা দুজনে এখানে মিটিং করে সিদ্ধান্ত নিল ওসমানী সাহেবকে কমান্ডার ইন চিফ বানানো হবে। এই ধরনের ঘটনা পৃথিবীতে কোনো জায়গায় ঘটে নাই। একজন লোক 20 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, একজন তিনি সংসদ সদস্য, আওয়ামী লীগের সদস্য, তাকে সেনাবাহিনীর চিফ করা হবে। এটা একটা নজিরবিহীন ঘটনা। এটা শুধু জিয়াউর রহমানকে আটকানোর জন্য করা হয়েছিল। তেলিয়াপাড়ায় মিটিং সংগঠিত হয়। প্রথম দিন মিটিংয়ে জিয়াউর রহমান সাহেব উপস্থিত ছিলেন না, দ্বিতীয় দিন মিটিংয়ে উপস্থিত ছিলেন। তখন ওই মিটিংয়ে সিদ্ধান্ত হলো ওসমানী সাহেব হবেন কমান্ডার ইন চিফ। জিয়াউর রহমান সাহেব এতে কোনো আপত্তি করে নেই, কারণ ওসমানী সাহেব ছিলেন সবাই সিনিয়র প্রবীণ অফিসার। পাকিস্তানের সময় কর্নেল পদে উন্নীত হয়েছিল। তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ছিল, প্রিয় পাত্র ছিল, তাকে সবাই সাদরে গ্রহণ করল। তখন আমরা সবাই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে 2 মে সাবরুম ক্রস করে ভারতে চলে গেলাম। ভারতে যাওয়ার পর 2-4 দিন থাকলাম। আমি জিয়াউর রহমান সাহেবকে বললাম, এভাবে আমি এখানে সময় নষ্ট করতে চাই না। আমি গিয়ে চাঁদগাজী থেকে ফেনী থেকে নিয়ে মিরেশ্বরী পর্যন্ত যে এলাকাটা আছে এই এলাকায় আমি যুদ্ধ পরিচালনা করতে চাই। উনি বললেন যাও। আমি নিজে নিজে এটা সাব সেক্টর করলাম। শ্রীনগর বিউপি, ইন্ডিয়ান বিউপিতে গিয়ে উপস্থিত হলাম এবং আমার যুদ্ধক্ষেত্র বিস্তৃত হলো মিরেশ্বরী থেকে নিয়ে ফেনী পর্যন্ত, চাঁদগাজী পর্যন্ত। চাঁদগাজীতে যুদ্ধ করলাম। এই যুদ্ধের আগে আমি সর্বপ্রথম যুদ্ধ করেছি মিরেশ্বরীতে। ওই যুদ্ধে পাকিস্তানের প্রায় 120 জন হতাহত হয়েছিল। তারপরে যুদ্ধ করলাম করারহাটে, তারপরে যুদ্ধ করলাম তুলাতলিতে, তারপরে যুদ্ধ করলাম বাগানবাড়িতে। এরকম 6টা কি 7টা যুদ্ধ করলাম রামগড় পর্যন্ত। 2 মে চূড়ান্ত যুদ্ধ হলো রামগড়েই। রামগড়ের যুদ্ধের পরে আমরা ভারতে গেলাম। ভারত থেকে আবার আমি ফিরে চাঁদগাজীতে চলে আসলাম। চাঁদগাজীতে আমি জুন মাস পর্যন্ত ছিলাম। এক পর্যায়ে জিয়াউর রহমান সাহেব উনি আমার সাথে দেখা করার জন্য আসলেন। বললেন যে নতুন 3টা বাহিনী গঠন হচ্ছে, 3টা ব্রিগেড। জিয়াউর রহমানের আদি অক্ষরের নামে জেড ফোর্স, খালেদ মোশাররফের আদি অক্ষরের নামে কে ফোর্স, শফিউল্লাহর নামে এস ফোর্স। 3টা ব্রিগেড হবে এবং এই ব্রিগেড মেজরগুলি আসবে ইন্ডিয়ান আর্মির থেকে। জিয়াউর রহমান সাহেব আসছিলেন আমাকে আলবিদা করার জন্য, অর্থাৎ বিদায় নেওয়ার জন্য। তখন আমি উনাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার কাছ থেকে কি আশা করেন? উনি আমাকে বললেন, তুমি যদি আমার সাথে থাকতে আমি খুব খুশি হতাম। আমি আপনার সাথে থাকবো। বলে কিভাবে? তোমাকে বদলি কে করবে? আমার বদলি করার কোনো প্রয়োজন নেই। আমি যখন বিদ্রোহ করেছি আমি কারো থেকে পারমিশন নিয়ে বিদ্রোহ করিনি। আমি নিজ উদ্যোগে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিদ্রোহ করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিদ্রোহ করেছি। সুতরাং এখানে কারো থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি তুরা যান, তুরাতেই জেড ফোর্স গঠন হওয়ার কথা। এটা গভীর জঙ্গল। জিয়াউর রহমান সাহেবকে এমন জায়গায় দিল যেন প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি যেন আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। আমি সড়ক পথে, আমার ড্রাইভার ছিল নজির, একটা প্রাইভেট জিপ ছিল জুট মিলের। ওই জিপ নিয়ে সড়ক পথে আমি তুরা গিয়ে পৌঁছলাম। জিয়াউর রহমানের অনেক আগে গিয়ে পৌঁছলাম। তুরা গিয়ে জঙ্গল পরিষ্কার করে Z4 হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করলাম এবং জিয়াউর রহমান সাহেবের সাথে কথা হলো, এখানে কোনো ইন্ডিয়ান অফিসার আসবে না, আমি এই ব্রিগেড মেজরের দায়িত্ব পালন করবো। জেড ফোর্সে কোনো ইন্ডিয়ান অফিসার ছিল না, সবাই বাঙালি অফিসার ছিল। জেড ফোর্সের সাথে ছিল 3টা ব্যাটালিয়ন, 8ম বেঙ্গল রেজিমেন্ট, 3য় বেঙ্গল রেজিমেন্ট এবং 1st বেঙ্গল রেজিমেন্ট। আমরা জিয়াউর রহমানের নেতৃত্বে 3টা ব্যাটালিয়ন বিভিন্ন যুদ্ধ অংশগ্রহণ করে। সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল কামালপুরে।
যেখানে অনেকে আহত হয়েছিল। এখন আমাদের অনেকগুলি প্রায় 33 জন সদস্য সেনা সদস্য নিহত হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল ক্যাপ্টেন সালাউদ্দিন। তিনি পাকিস্তান থেকে পলায়ে এসেছিলেন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট। আমরা তাকে রেখে দিয়েছিলাম ফার্স্ট বেঙ্গল, অরিজিনাল ব্যাটালিয়ন হলো তার ফার্স্ট বেঙ্গল, তাকে ওখানে রেখে দিয়েছিলাম। তিনি ওই যুদ্ধে নিহত হন। এভাবে যুদ্ধে চলতে লাগলো। যুদ্ধকালীন সময়ে একটা নোটিশ আসলো, যারা বীরত্ব কাজ করেছে তাদেরকে বিভিন্ন খেতাব দেওয়া হবে। জিয়াউর রহমান সাহেব তখন আমাকে রিকমেন্ড করলেন যুদ্ধকালীন সময়ে আমি এই বাংলাদেশ সেনাবাহিনীর ফার্স্ট ব্রিগেড মেজর, ফার্স্ট সাব সেক্টর কমান্ডার, সর্বপ্রথম বিদ্রোহকারী এবং সর্বপ্রথম খেতাবপ্রাপ্ত অফিসার। জিয়াউর রহমান সাহেবের যে সাহস দেখিয়েছে, যে মেধা, যে যোগ্যতা দেখিয়েছে, এগুলি অপরিসীম। সেদিন যদি তার বেতার ভাষণ না হতো, স্বাধীনতার ঘোষণা না হতো, বাংলাদেশের অবস্থা কি হতো আমি জানি না। ঢাকাকে তো তারা নিস্তব্ধ করে দিয়েছিল। ঢাকাতে পাকিস্তান বাহিনী হত্যাকাণ্ডের মাধ্যমে সমগ্র ঢাকাকে স্তব্ধ করে দিয়েছিল। তাদের লক্ষ্য ছিল সমগ্র বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া, কিন্তু জিয়াউর রহমানের ঘোষণার কারণে এটা স্তব্ধ হয় নাই। এটা সমগ্র বাংলাদেশে বিদ্রোহের রূপ নেয়। ধীরে ধীরে সবাই সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়। আমাদের সংখ্যা বৃদ্ধি পাইতে থাকে এবং আমাদের যুদ্ধক্ষেত্র বিস্তীর্ণ লাভ করতে থাকে। পাকিস্তান বাহিনীর বিভিন্ন জায়গায় নেস্তনাবুদ হতে থাকে মুক্তি বাহিনীর হাতে। বছরের শেষের দিকে নভেম্বর মাসের মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর শক্তি প্রায় 80% ক্ষয় হয়েছিল, 20% বাকি ছিল। তখন এসে ভারত উপস্থিত হলো, যুদ্ধ ঘোষণা করলো 2 ডিসেম্বর। ভারতের সেনাবাহিনী এবং মুক্তি বাহিনী একসাথে মিলেই বাংলাদেশ স্বাধীন করলো 16 ডিসেম্বর। এখানে 8ম বেঙ্গল রেজিমেন্টের অবদান, বেঙ্গল রেজিমেন্টের অবদান, ইপিআর এর অবদান, এটা খাটো করে দেখার বিষয় না। অনেকে বলে ইপিআর এর মাধ্যমে রাজনীতিবিদেরা স্বাধীনতা ঘোষণার বাক্য চট্টগ্রামে পাঠিয়েছেন। এটা সর্বৈব মিথ্যা। পাকিস্তান সেনাবাহিনী ক্র্যাকডাউনের আগে দুপুরবেলা, অর্থাৎ 25শে মার্চ 1টার মধ্যেই রাজারবাগ সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। টেলিফোন এক্সচেঞ্জ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। রেডিও স্টেশন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ইপিআর হেডকোয়ার্টার তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখানে কারো পক্ষে পাকিস্তান সেনাদের বিরুদ্ধে তখন কিছু করা সম্ভব ছিল না। এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে তাদের সম্মান রক্ষার জন্য। অনেকে বলছে এটা হয়েছে ওটা হয়েছে, এগুলি সব মিথ্যা। স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান করেছিল, এই ঘোষণার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে মার্চ ছিল। সমগ্র বাঙালি ঐক্যবদ্ধ হয়ে জাতি ধর্ম নির্বিশেষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে স্বাধীন করা। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু মানবাধিকার নেই, গণতন্ত্র নাই, অর্থনৈতিক স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, মানবাধিকার নাই, মনুষ্যত্ব বিলুপ হয়েছে। বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হয়েছে। এটা বসবাসের অনুপযুক্ত। নতুন প্রজন্মের ছেলেরা দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে, মেধা পাচার হয়ে যাচ্ছে। টাকা যেভাবে পাচার হয়েছে, ব্যাংকগুলি আজকে বেকার হয়ে গেছে। আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে, বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ কখনো নির্বাচনের মাধ্যমে ভোটে জিতে নেই। তাদের একমাত্র হলো মাস্তান বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করে তারা ভোটে জিতেছে। সুতরাং এই মার্চ এবং ওই মার্চের মধ্যে আকাশ পাতাল যেরকম পার্থক্য, ওই রকম পার্থক্য। এখন আমরা একটা বিপদের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি। আগামী দিনে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ধন্যবাদ।